দেশে আবারও কেন করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে? এর পেছনের কারণগুলো আসলে কি? আমরা অসচেতন, নাকি নতুন নতুন স্ট্রেইন কিংবা ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস বাংলাদেশে প্রবেশ করছে, যেগুলো আসলে আমরা মোকাবেলা করতে পারছি না, বা মোকাবেলা করবার জন্যই বা কি করা দরকার, সেই বিষয়টিও আজ আমাদের আলোচনায় উঠে আসবে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস, প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আপনারা চাইলে সরাসরি প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে আজ রয়েছে দুজন অতিথি। শুরুতে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর এস এম আলমগীর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আইইডিসিআর, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি, শিশু রোগ বিশেষজ্ঞ। শুরুতেই অধ্যাপক ডক্টর এস এম আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। যেটি জানতে চাই, বাংলাদেশে আসলে কত ধরনের করোনা ভাইরাস রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে করোনা ভাইরাস তো অনেক রকমের, কিন্তু আমরা কোভিড-19 বা সার্স-কভ-2 এর যেটা কথা বলি, যেটা দিয়ে বিশ্ব মহামারী হচ্ছে বা সারা পৃথিবীতে ছড়িয়েছে, আপনারা জানেন, সেটার কথা যদি বলেন তাহলে বাংলাদেশে আসলে প্রথম থেকে যে ভ্যারিয়েন্ট এসেছে সেটা মূলত ইতালি থেকে এসেছে, এটা এখন প্রমাণিত, এবং তার ভিতরে কিছু মাইনর চেঞ্জেস হয়েই বাংলাদেশে এতদিন ধরে সেটা সার্কুলেশনে আছে এবং সারা দেশে যে গত মাস থেকে এখন পর্যন্ত। এর ভিতর আমাদের কিছু ভাইরাস এসছে মধ্যপ্রাচ্য থেকে, কিছু আমেরিকা থেকে। এগুলির মধ্যে যে বেসিক অনেক বেশি ডিফারেন্স ছিল তাও না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে খুব রিসেন্টলি যেটা হয়েছে, সাম্প্রতিককালে যুক্তরাজ্যে একটি ভেরিয়েন্ট খুবই মারাত্মক আকারে ছড়াচ্ছিল। মারাত্মক আকার বলতে হচ্ছে যে এই ভাইরাসটির সংক্রমণ সক্ষমতা অনেক বেশি, কিন্তু এই ভাইরাসটি যে মারাত্মক রোগ সৃষ্টি করে এরকম ছিল না, কিন্তু স্প্রেডিং ক্যাপাসিটিটা অনেক বেশি ছিল। এবং সাউথ আফ্রিকাতে রিসেন্টলি একটা ভেরিয়েন্ট আছে, এটা মূলত বলা হচ্ছে যে শিশুদের মাঝেও সংক্রমণ ঘটাচ্ছে বেশি করে। আরেকটি স্ট্রেন এখন বর্তমানে যেটা ব্রাজিলে আছে, সেটা এখন পর্যন্ত বাংলাদেশে পাওয়া যায় না, সেটা P1 নামে পরিচিত। সো সাম্প্রতিককালে যেটা সবচেয়ে বেশি কথা হচ্ছে যে যুক্তরাজ্য স্ট্রেন বাংলাদেশে এসেছে বা ভেরিয়েন্ট বাংলাদেশে এসেছে, এবং সেটাই কি আমাদের এখন বর্তমান সংক্রমণের হার বাড়ানোর জন্য দায়ী কিনা। কিন্তু আমি নিশ্চিত করেই আপনাকে বলি, বাংলাদেশে আমরা জেনোমিক সার্ভেলেন্স করি এবং সেখানে আমরা যারা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরত এসেছে এ পর্যন্ত তাদেরকে প্রত্যক্ষভাবে ফলো আপ করি, এবং তারা যেহেতু অফিসিয়ালি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে প্রথম 7 দিন থাকেন, এবং 7 দিনের ভিতরে 7 দিনের মাথায় আমরা একটি পিসিআর পরীক্ষা করি, এবং পরীক্ষা করার পরে যদি তাদের ভিতরে কেউ পজিটিভ আসেন, তাদেরকে আমরা যেটা করি সেটা হচ্ছে যে সম্পূর্ণ হাসপাতালে আইসোলেশনে রাখি, এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন আমরা যেটাকে তাদেরকে কন্ট্যাক্ট বলি, তাদেরকে আমরা ফলো আপ করি এবং 14 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রেখে তারপরে সুস্থ অবস্থা অথবা অসুস্থ হাসপাতালে ভর্তি করে বাড়ি পাঠাই। তাহলে বাস্তবতা হচ্ছে যে যুক্তরাজ্য থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্যের যে ভ্যারিয়েন্ট বাংলাদেশে এসছে, সেটি কিন্তু এখনো তেমন আমাদের লোকাল ট্রান্সমিশন করে নাই। মূলত যুক্তরাজ্য ফেরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে সেটা এখনো সীমাবদ্ধ আছে। তবে পৃথিবীর 83টির বেশি দেশে এই ভ্যারিয়েন্টটি ছড়িয়েছে, এবং পৃথিবীর বহু দেশ এটাকে বহুভাবে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু লোকাল ট্রান্সমিশন থামাতে পারেনি। সো আমাদেরও সেই অভিজ্ঞতা মাথায় রেখে আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু বর্তমানে যখন বাড়ছে সেটা কিন্তু ভিন্ন কারণে। বর্তমানে আপনারা দেখেছেন যে গত 2 মাস যাবত আমাদের সংক্রমণ সংখ্যা ক্রমাগত 5-এর নিচে ছিল, এবং সেটাতে আমাদের ভিতরে এক ধরনের ঢিলেঢালা ভাব চলে এসছে, আমরা হয়তো একটা স্বস্তির ভিতরে ছিলাম। প্লাস গত 7ই ফেব্রুয়ারিতে যখন আমরা মাস ভ্যাকসিনেশনে চলে গেছেন, অনেকেই ভুল ভাবে ব্যাখ্যা করছেন বা বুঝে নিয়েছেন নিজে নিজে, আমি ভ্যাকসিন দিয়ে দিয়েছি সো আমি নিরাপত্তা ভুলে গেছি। ব্যাপারটা এরকম না। সো এবং এই গত কয়েক মাসে আমরা যেটা দেখছি, আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো বেড়েছে, অনেক জনগণ নিয়ে জনসমাবেশ, মানুষ নিয়ে সামাজিক প্রোগ্রাম গুলা হচ্ছে, প্লাস আমাদের পর্যটন কেন্দ্র, অনেকে কক্সবাজারের কথা বলেন, বাংলাদেশের প্রত্যেকটি পর্যটন কেন্দ্রই কিন্তু এখন লকডাউন এবং কোথাও কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মূলত এখন সংক্রমণ সংখ্যা বাড়ার অন্যতম কারণ সুস্থভাবে স্বাস্থ্যবিধি মানছি না, এবং স্বাস্থ্যবিধি মানা ছাড়া যদি ভ্যারিয়েন্ট গুলো আসে যুক্তরাজ্য, ব্রাজিল কিংবা আফ্রিকা থেকে,
সুরক্ষার জন্য কিন্তু আপনাকে ওই স্বাস্থ্যবিধি মানতে হবে। প্রত্যেকটি ভ্যারিয়েন্টের জন্যই সতর্কতা কিন্তু একই। আমরা যে স্বাস্থ্যবিধি গুলা গত 15 মাস ধরে বলছি, সেটাই আপনাকে ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে, আপনাকে হাত ধোয়ার অভ্যাসটা রাখতে হবে সাবান পানি দিয়ে অন্তত পক্ষে 20 সেকেন্ড, এবং জনসমাগম যত দূর সম্ভব এড়িয়ে চলা। এটাই হচ্ছে আমাদের সুরক্ষার অন্যতম উপায়। এবং তার সাথে এখন যোগ হয়েছে টিকা। আমাদের সবাইকে মনে রাখতে হবে টিকা কিন্তু একমাত্র টুলস না, টিকা অন্যতম টুলস। জি, সো অনেক টিকা দেওয়ার পরও আপনাকে সাবধানতা অবলম্বন অবলম্বন করতেই করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি। আমরা আসলে আলোচনা করছিলাম করোনা ভাইরাস কেন বাংলাদেশে বাড়তে শুরু করেছে এবং কতগুলো শ্রেণী বা বাংলাদেশে আছে। আপনার কাছে বিশেষভাবে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে এই যে টিকা, অ্যাস্ট্রাজেনেকার টিকা, শুরুতে বলা হচ্ছিল যে বেশ কিছু নতুন নতুন ধরনের যে করোনা ভাইরাস কোভিড-19 তার বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার টিকা কাজ করবে, কিন্তু সাম্প্রতিক সময় আমরা শুনতে পাচ্ছি যে দক্ষিণ আফ্রিকার যে স্ট্রেইনটা রয়েছে সেটির বিরুদ্ধে আসলে কোনো টিকাই পৃথিবীতে কাজ করছে না। এই স্ট্রেইনটার আসলে বিশেষত্বই বা কি, আর এখনো কি সময় এসেছে কোন টিকা আসলেই সবগুলো স্ট্রেনের বিরুদ্ধে কাজ করবে বা করবে না সেটা বোঝার মতো সময়টা এসেছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নিউজ 24 অগণিত দর্শক যারা দেশ এবং বিদেশ থেকে এই আজকের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে সম্প্রতি সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড থেকে দুটো স্ট্রেইন আসছে, যেটা নর্মাল করোনা ভাইরাসের 10 টাইমস মোর ভিরুলেন্ট, যেটা সংক্রমণের দিক থেকে এবং অপ্রতিরোধ গতিতে বিস্তার লাভ করছে। স্বভাবতই এই দুটি স্ট্রেইনের এগেনস্টে এখন পর্যন্ত যে ভ্যাকসিন গুলো দেওয়া হচ্ছে সেইগুলো কার্যকর বলে মনে হচ্ছে না। স্বভাবতই আমরা যে ভ্যাকসিন গুলো দিচ্ছি এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এই 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 করোনার এগেনস্টে খুব একটা ফলপ্রসূ কাজ করতেছে না। স্বভাবতই অ্যাস্ট্রাজেনিকার কোনো সমস্যা না, ফাইজার বা মেডোনা যেটাই দেন সেটাও এখানে ইফেক্টিভ হবে কিনা সেটা এখন রিসার্চ আমাদের পাওয়া যায়নি। যার জন্য আপনি দেখেছেন গত 4 সপ্তাহ থেকে বাংলাদেশে এই স্ট্রেইন গুলা যেটা পাওয়া যাচ্ছে, যেটা সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের সাথে সামঞ্জস্য আছে, স্বভাবতই করোনা আজকেও দেখেছেন এবং গত 4 সপ্তাহ ধরে করোনার সংক্রমণ বেড়ে চলছে। এখন যে জিনিসটা আমরা সবসময় বলবো সেটা হচ্ছে যে যেহেতু ভ্যাকসিনও বাংলাদেশে দেওয়া হচ্ছে কিন্তু এই স্ট্রেইনের এগেনস্টে ভ্যাকসিন খুব একটা কাজ করবে বলে মনে হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং শারীরিক বা সামাজিক দূরত্ব বজায় রাখাই হচ্ছে আমাদের একমাত্র পথ। এবং সম্প্রতি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে 12টি প্রপোজাল দেওয়া হয়েছে যে সমাবেশ পরিহার করতে হবে, জালসা পরিহার করতে হবে, মাস গ্যাদারিং যেখানে হয় সেখানে যাওয়া যাবে না, বারবার হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হবে এবং মুখে মাস্ক পরতে হবে। এই জিনিসগুলো যেটা নির্দেশনা দেওয়া হয়েছে সেইগুলো যদি পালন করা যায় তাহলে এইখান থেকে পরিত্রাণের একমাত্র উপায়। এবং সামনে আবার ঈদ আসতেছে, সেখানে আবার সংক্রমণিত হওয়ার সম্ভাবনা বেশি। স্কুলগুলো বন্ধ করার জন্য বন্ধ আছে, সেই বন্ধটা যেন আরো বেশি দিন দীর্ঘায়িত করা হয় সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমার মনে হয় 12টা নির্দেশনা যদি মানা হয় তাহলে আমরা সেখান থেকে পরিত্রাণ পাবো। এবং যদিও লকডাউনের জন্য একটা প্রপোজাল দেওয়া হয়েছে, কিন্তু আমাদের অর্থনৈতিক কারণে দেশের যে অর্থনীতি চাকাকে সচল করার জন্য রাখার জন্য এই লকডাউনটা হয়তো যাওয়া যাবে না, কিন্তু অন্যান্য যে নির্দেশনা দেওয়া হয়েছে আমার মনে হয় সেগুলো যদি আমরা মানতে হবে। আমরা নির্দেশনাগুলোর বিষয়ে বিস্তারিত শুনতে আপনার কাছে আসবো, কিন্তু একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা তার প্রশ্নটা আগে নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কক্সবাজার থেকে, আমার নাম মোহাম্মদ নুরুল হুদা মামুন। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। না, বলতে চাচ্ছিলাম যে বিশ্বে যে অনেক উন্নত দেশে অনেক দামি দামি টিকা আবিষ্কার করছে, তো এইখানে তো মনে করেন এই টিকায় দেখতেছি আমরা কোনো ফল হচ্ছে না। এখন বাংলাদেশে ভারত থেকে টিকা আসতেছে, এটা তো অনেক নিম্নমানের, এগুলি দিয়ে কি কাজ হবে? জি দর্শক, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের উত্তর আমরা দেব। আরো একজন দর্শক আছেন, যে আসবো আপনার কাছে। আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, দর্শক, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নরসিংদী ডিস্ট্রিক্ট বেলাব থানা থেকে বলছি। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন।
জি, আমরা করোনা কতদিন যাবত থাকতে পারে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আচ্ছা, অ্যাস্ট্রাজেনেকার টিকাকে নিম্নমানের টিকা বলা হচ্ছে। ডাক্তার আব্দুল আজিজ এমপি, আপনি বোধহয় এই বিষয়ে কিছু বলতে চাইছিলেন। এবং পুরো বিশ্বেও আরেকটি কথা উঠে আমি এসেছে যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে কি কোনো আমি ধরনের রাজনীতি আমি হচ্ছে? দর্শককে জানাতে চাই, অ্যাস্ট্রাজেনিকা টিকা নিম্নমানের টিকা না। এই মুহূর্তে পৃথিবীতে যতগুলো টিকা আসছে তার মধ্যে অ্যাস্ট্রাজেনিকার টিকা খারাপ এই কথা কোথায় বলা হয়নি বা কোথায় পাওয়া যায়নি। যেহেতু যে করোনা ভাইরাস খুব র্যাপিডলি মিউটেট হচ্ছে এবং তার মিউটেশনের ফলে তার অ্যান্টিজেনিসিটি চেঞ্জ হচ্ছে, যার জন্য যে ভ্যাকসিন গুলো এই মুহূর্তে পৃথিবীতে দেওয়া হচ্ছে কোনটাই যে এই মিউটেটেড, বিশেষ করে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের যে স্ট্রেইনটা পাওয়া গেছে সেটাতে কার্যকর হবে কিনা জানা যাচ্ছে না। অতএব বাংলাদেশে যে অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে সেটা নিম্নমানের আমরা তা কখনো বলবো না, এটা বিশ্বমানের। অবশ্যই এই জন্যই দেওয়া হচ্ছে। এটা নিয়ে অপপ্রচার করা বা খারাপ চিন্তা করার কোনো কারণ নেই। এবং দ্বিতীয় কথা আমাদের হচ্ছে দেশের করোনা- প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সেই সাথে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, তিনিও এই টিকা দিতে যাচ্ছেন, আর আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তো এর মধ্যে দিয়েছেনই। সুতরাং এত সহজে আসলে যে কোনো টিকা সম্পর্কে বলাটা, না, বলার সময়টা আসলে এখনই আসেনি। জি, না, এখনই সময় আসেনি এই টিকা নিয়ে মন্তব্য করার। তার কারণ কত পার্সেন্ট মানুষের অ্যান্টিবডি তৈরি হবে বা ইমিউনিটি তৈরি হবে সেটা হয়তো সময় লাগবে বলার। কিন্তু দ্বিতীয় টিকাটা দেওয়ার পরে তারপরে আমরা বুঝতে পারবো যে এর ইফেক্টিভনেস কতটুকু। জি। তারপর সেই পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। পাশাপাশি আরেকজন দর্শক যে বললেন করোনা কতদিন স্থায়ী হবে, এটা আসলে এখনো বলার সময় আসেনি যে করোনা কতদিন স্থায়ী হবে। এটা নির্ভর করতেছে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রাখি, আমরা যদি সকল মানুষ সচেতন হই, যারা বাইরে থেকে আসবেন তারা যদি ঠিকমতো কোয়ারেন্টাইন থাকে, তাহলেই হয়তো যে আপনারা দেখেছেন গত 4 সপ্তাহ আগে 3%-এর নিচে করোনা ডিটেকশন কমে আসলো। অর্থাৎ আমরা বলতে পারি যে ফেড আউট বা করোনা মুক্ত হওয়ার দিকে যাচ্ছিল, সেখান থেকে আবার যেহেতু বেড়ে চলছে, এখন আবার বলা যাবে না যে কত দিনে এটা কন্ট্রোল হবে। জি। আজকে আপনারা দেখেছেন 10.7%-এর মতো ডিটেকশন হয়েছে সেটা, এবং এটা অবশ্যই বেশি। এটা কতদিন লাগবে আবার কন্ট্রোল হতে, এটা কেউ বলা যাবে না। এবং করোনা কতদিন বাংলাদেশে স্থায়ী হবে বা সারা বিশ্বে স্থায়ী হবে, এটা আসলে এখনো বললার মতো সময় আসেনি। অনেক ধন্যবাদ আপনাকে। এবং দর্শক, আমরা যেটি জানি যে গত 100 দিনের মধ্যে আজকে অর্থাৎ শেষ 24 ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছে। 2187 জন করোনায় সংক্রমিত হয়েছে। এটি কি আসলে আবার আমরা চূড়ার দিকে যাচ্ছি কিনা সেই বিষয় নিয়ে ডক্টর এস এম আলমগীর আপনার কাছে আসবো, কিন্তু ছোট্ট একটি বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, ডক্টর এ এস এম আলমগীর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আইইডিসিআর, এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি, শিশু রোগ বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে এই বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর এ এস এম আলমগীর, আপনার কাছে আসলে শুরুতে আসতে চাই, এই যে অ্যাস্ট্রাজেনেকা, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে হঠাৎ করে এক ধরনের কথা চলছে, এক ধরনের বিতর্ক সৃষ্টি হলো, এটির পেছনে কি কোনো ধরনের রাজনীতি রয়েছে? কেউ কেউ বলছেন যে মানে দাবি করছেন অনেক দেশের আর কি যারা বিজ্ঞানী রয়েছেন তারা আসলে দাবি করছেন যে এই টিকা নিলে রক্ত জমাট বেঁধে যায়, এবং এরই মধ্যে জার্মানি, ইতালি, ফ্রান্স তারা অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়াটাকে স্থগিত রেখেছে। স্পেন, পর্তুগাল, স্লোভেনিয়া, লাটভিয়া তারাও আসলে টিকাদান এখন করছেন না, তারাও স্থগিত রেখেছেন। এবং এরও আগে নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, বুলগেরিয়া, আয়ারল্যান্ড এবং ইন্দোনেশিয়া পর্যন্ত এই টিকাদান কর্মসূচিকে তারা বিলম্বিত করছেন, তারা আরো পরে দেবেন বলে জানাচ্ছেন। বিষয়টার সাথে কি কোনো ধরনের রাজনীতি রয়েছে, নাকি আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা রয়েছে? এখানে প্রথমে বলি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল বিজ্ঞানীর অভূতপূর্ব একটা আবিষ্কার। অ্যাস্ট্রাজেনিকা একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তারা এটা গ্লোবালি নিজেরা তৈরি করে এবং তাদের বিভিন্ন ধরনের কোম্পানি দিয়ে সারা পৃথিবীতে তারা সেটা প্রোডাকশনে যাচ্ছে। সো এই ভ্যাকসিনটি আসলে মূলত আমাদের এই অঞ্চলের না, এবং এটা ইউরোপের অন্য কোনো দেশের না, এটা ইউকেতে অক্সফোর্ড ইউনিভার্সিটির নিজের আবিষ্কার। অক্সফোর্ড ইউনিভার্সিটি সারা পৃথিবীতে বিখ্যাত, আমাদের এই অঞ্চলেও বিখ্যাত, এবং আমরা অনেকেই এখনো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে গেলে নিজেকে ধন্য মনে করি। সো এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির যে জেনারেল ইনস্টিটিউট, তাদের বিশাল ঐতিহ্য আছে ভ্যাকসিন আবিষ্কারে নিয়ে।
কিন্তু এখানে এই ভ্যাকসিনটির দাম একটি কম, এই জন্য অনেকেই মনে করেন যে কম দামি জিনিস। আপনাদের মনে রাখতে হবে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে বিজ্ঞানী দল এই ভ্যাকসিনটি আবিষ্কার করেছে তারা কোনো রয়্যালটি নেননি, অর্থাৎ তারা সম্পূর্ণ বিনা পয়সা জনমানুষের কল্যাণের জন্য এই ভ্যাকসিনটি তাদের আবিষ্কারটি দিয়ে দিয়েছেন। এখন পৃথিবীর বিভিন্ন জায়গা যে বিভিন্ন অঞ্চলে যে কোম্পানিগুলো এই ভ্যাকসিনটি তৈরি করছে, যেমন ভারতের সিরাম ইনস্টিটিউট, $3-4 যে ভ্যাকসিনটি বিক্রি করছে, এটাতে তাদের আসলে এই ভ্যাকসিন উৎপাদন এবং বিক্রি করে তাদের খুব একটা লাভ হচ্ছে না। এই বড় কোম্পানিগুলোকে পৃথিবীর বহু সমাজসেবীরা আগে থেকে অনেক টাকা পয়সা দিয়ে রেখেছে যে এই ভ্যাকসিনটি গণমানুষে প্রয়োগ করার জন্য, কম দামে প্রয়োগ করার জন্য তোমরা তোমাদের যে লভ্যাংশ সেটা আমরা তোমাদেরকে দিয়ে দেব, সো তোমরা বা মানুষের কাছে কম দামে ভ্যাকসিনটি বিক্রি করতে পারো। লাইক আপনার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে বিল গেটস $10 মিলিয়ন বেশি দিয়ে রাখছে যে এটা তোমাদের এখান থেকে তোমরা লাভ করো, কিন্তু মানুষ যেন এটা $2-3 পায়। ইউরোপে যেটা হয়েছে যে ক্লটিং নিয়ে যে সমস্যাটা হচ্ছে, দেখেন করোনা ভাইরাস ইনফেকশন হলে ক্লটিং একটি কমন ঘটনা। আমাদের দেশে অনেকের হলে আমরা না জেনেও ব্লাড থিনার ইউজ করছিলাম, আমরা বিভিন্ন ধরনের ইনজেকশন দিচ্ছিলাম। এখন এই পর্যন্ত গ্রেট ব্রিটেনের 17 মিলিয়ন অর্থাৎ 1,70,00,000 ভ্যাকসিন প্রয়োগের পরে ক্লটিং এর এইরকম প্রবলেম রিপোর্ট করেছে 37 জন। এই 37 জনের মধ্যে ভ্যাকসিনের জন্য যে এই ক্লটিং হয়েছে তার একটি প্রমাণও নাই। ডেনমার্কে 2টি কেস হয়েছিল, ডেনমার্ক বন্ধ করেছে। ডেনমার্কের 2টি কেসের সাথেও এখন পর্যন্ত কোনো সম্পর্ক নেই। ইউরোপিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, রেগুলেটরি অ্যাসোসিয়েশন যারা ভ্যাকসিনটি অনুমতি দেয় ইউরোপে, তারাও বলেছে এটার সাথে কোনো সম্পর্ক নাই। এখন আমরা আরো একটা ভুল জিনিস, যে বিভিন্ন দেশের খবর যখন প্রচার করছি, আমরা প্রচার করছি তারা বন্ধ করে দিয়েছে, কেউই বন্ধ করে নাই, তারা আপাতত স্থগিত করেছে তথ্যপাত্র। এটা যেগুলি ইমার্জেন্সি অথরাইজেশনের ভ্যাকসিন, এরকম একটা সমস্যা তৈরি হয়, কেউ রিপোর্ট করে, সেটা তদন্ত করতে হয়, ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করতে হয়। আমাদের সাথে প্রফেসর আজিজ আছেন, উনি জানেন যে ডিএসএমবি বলে একটা জিনিস থাকে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট, সেখানে প্রমাণ করতে হয় যে প্রমাণ করবে এই ইন্ডিপেন্ডেন্ট কমিটি যে এই ভ্যাকসিনের সাথে এই ক্লটিং এর কোনো সম্পর্ক আছে কিনা, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত দেখেছি কোনো সম্পর্ক নাই। আর ব্লাড ক্লটিং এর যে বা এই যে প্রবলেমগুলোর কথা বলা হচ্ছে, এগুলি অন এন এভারেজে মানে এই যে 37 জন মানুষের 17 মিলিয়ন অর্থাৎ 1,70,00,000 দেওয়ার পরে 37 জন মানুষের হয়েছে, এটা গ্রেট ব্রিটেনে অন্তত পক্ষে সাধারণ মানুষের এই সময়ে এর চেয়ে কম মানুষের মধ্যে 450 বেশি রিপোর্ট আছে। সো এটার সাথে দুটার সাথে মিলিয়ে আমরা একটা করি, ভ্যাকসিনের রাজনীতি তো আছে, বিশ্বব্যাপী ভ্যাকসিনের রাজনীতি আছে। আমরা যারা ভ্যাকসিন চাই, কিছু কিছু কোম্পানি গণমানুষে প্রয়োগ করতে চায়, কিন্তু ভ্যাকসিন তো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ব্যবসা এখন। সো গ্লোবাল বিজনেস থাকবে, পলিটিক্স থাকবে, সেটা তো আছেই, সেই প্রসঙ্গে আমি না গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আরো প্রসঙ্গ নিয়ে আসবো, একজন দর্শক আছেন, তার আগে দর্শকের প্রশ্নটা নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে বলতেছিলাম। জি, আপনার প্রশ্নটি করুন। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে গত বছর মার্চ মাসের 26 তারিখ থেকে লকডাউন শুরু হয়েছিল, কিন্তু মৃতের সংখ্যা কত ছিল আমার পুরোপুরি জানা নাই, কিন্তু আজকে যে মৃতের সংখ্যাটা সম্ভবত 16 জন আর শনাক্ত সংখ্যা 2187 জন, ঠিক আছে? জি। কিন্তু এটা নিয়ে এখন সরকার কি চিন্তা ভাবনা? আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে কি আমাদের দেশে তো অলরেডি টিকা দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু যারা টিকা নিয়েছে এর ভিতরে কি কেউ কি করোনা শনাক্ত হয়েছে? এটা আমার প্রশ্ন। যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কিনা, এর মধ্যে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। ডক্টর আব্দুল আজিজ এমপি, যদি আপনি ওনার দুটি প্রশ্নেরই উত্তর দিতেন, যদিও লকডাউনের বিষয়ে আপনি এর আগে একবার বলেছেন, তারপরে ওনার উত্তরটি যদি সংক্ষেপ দিতেন। লকডাউন আপনি যেটা বললেন যে মার্চ মাসের 26 তারিখে লকডাউন, আসলে লকডাউন কখনো বাংলাদেশে ছুটি ঘোষণা করা হয়েছিল। সেই ক্ষেত্রে বলতে পারেন অঘোষিত লকডাউন বা ছুটির সময় সমস্ত মানুষ যেন ঘরে থাকে, প্রয়োজন না হলে ঘরের বাইরে না বের হয়, এবং সবাইকে যদি ঘরের বাইরে বের হয় তাহলে মুখে মাস্ক পরতে হবে, চোখে চশমা পরতে হবে, পিপি পরতে হবে বা গ্লাভস পরতে হবে, এইসব নির্দেশনা দেওয়া হয়েছিল। এবং যখনই বাসায় ফিরবে তখন প্রথমে গ্লাভসটা খুলবে,
যে কাপড় পরিধান করে সে বাইরে যাবে সেটাকে আধা ঘন্টা ভিজা সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। মুখের মাস্ক এবং চশমা খুলে রাখবে, গোসল করার পরে পরিবার অন্যদের সাথে মিশবে, এরকম একটা নির্দেশনা ছিল। কিন্তু সেখানে পুরোপুরি লকডাউন বাংলাদেশে কিন্তু ওইভাবে কখনো করা হয়নি, যেটা আপনি বলতেছেন। জিনিসটা ছুটি ঘোষণা করা হয়েছিল, ছুটিটাকে মানে ছুটিটার সময় বলা হয়েছিল যে যেন কেউ ঘরের যত অতি প্রয়োজন না হলে ঘরের বাইরে না যায়। এবং তারপরে আপনি দেখেছেন যে একটা পর্যায়ে এসে গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রি খুলে দেওয়া হয়েছে, এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে যত সবাই কাজ করে। এবং অফিসগুলোকে প্রথমে অন থার্ড অফিসার যাবে, তারপরে পর্যায়ক্রমে এটাকে স্বাভাবিক অবস্থায় যখন করোনা সংক্রমণ কমে আসছে, এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, তখনই কিন্তু অফিসগুলোকে পুরোপুরি খুলে দেওয়া হয়েছে এবং অন্যান্য যে ইন্ডাস্ট্রি গুলা খুলে দেওয়া হয়েছে। কিন্তু স্কুলগুলোকে এখনো খুলে দেওয়া হয়নি এই কারণে যে একটা ছেলে বা 10টা ছেলে যদি খারাপ হয়ে যায় তখন সেটা সমাজকে বা মানুষকে বোঝানো যাবে না, যার জন্য স্কুলগুলো এখনো খোলা হয়নি। যদি খোলার একটা প্রক্রিয়া চলছিল, কিন্তু এখন যেহেতু সংক্রমণ বেড়ে চলছে, সেই ক্ষেত্রে আবার হয়তো একটা আব্দুল্লাহ নির্দেশনা জলিল, আমরা উনি পাবো। আসলে একদম স্পষ্টভাবে জানতে চাইছেন যে বাংলাদেশে ঘোষিত হোক বা অঘোষিত হোক আবার লকডাউন হওয়ার কোনো সুযোগ আছে কিনা বা সম্ভাবনা আছে কিনা। যদিও আমাদের জাতীয় কমিটি লকডাউনের জন্য নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার বলছি, সরকার অবশ্যই সিদ্ধান্ত নেবে, তো আমার মনে হয় না যে ওইভাবে আগের মতো লকডাউন করা হবে। জি। সেক্ষেত্রে যেটা আমরা মনে করি, আমরা যদি স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রাখি এবং তাহলে প্রত্যেকের যদি মুখে মাস্ক হয়তো দেওয়া আমরা হয় এবং আমরা কিছুটা হ্যান্ড বাঁচতে পারবো। স্যানিটাইজার আর ব্যবহার উনি করি, আরেকটি বিষয় আসলে তাহলে জানতে চাইছিলেন, সেটি হচ্ছে করোনার টিকা নেবার পরেও করোনা আক্রান্ত হতে পারেন কিনা একজন, এই প্রশ্নটি নিয়ে আসবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পরে। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। শুরুতেই অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি, আপনার কাছে আসতে চাই। গ্রিসে 37 দিনের একটি শিশু মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। তার মানে কি গর্ভাবস্থায় শিশু করোনা আক্রান্ত হতে পারে, নাকি কেবলমাত্র পৃথিবীর আলো দেখবার পরেই শিশুরা করোনা আক্রান্ত হতে পারে? আর শুরুতে আপনারা বলছিলেন যে শিশুরা তেমন আক্রান্ত হয় না, কিন্তু যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শিশুরাও আক্রান্ত হচ্ছে। সংখ্যাটা একেবারে যে কম তাও নয়। গর্ভাবস্থা বা মায়ের পেটে যখন শিশু থাকে তখন করোনা হয় এরকম রেকর্ড আমাদের জানা নেই। তবে শিশু জন্মের পরে সেটা 3 দিনের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চার করোনা সংক্রমণের রেকর্ড আমরা ঢাকা শিশু হাসপাতালে প্রায় 54টার মতো আমার যতটুকু মনে পড়ে এরকম একটা সংখ্যা আমরা দেখেছি যে করোনা সংক্রমিত বাচ্চা পাওয়া গেছে। বাচ্চারা করোনা সংক্রমিত হতে পারে, তবে সংখ্যায় কম। রেসপিরেটরি রিসিপ্টর 2 বলা হয়, সেটা বাচ্চাদের কম থাকে, যার জন্য ধারণা করা হয় যে বাচ্চাদের করোনা সংক্রমণ কম হয়। তো যেহেতু স্কুল বন্ধ, বাচ্চাদের বাইরে যেতে সবসময় ডিসকারেজ করা হচ্ছে, সেই জন্য হয়তো হতে পারে। আমরা কিন্তু বাচ্চাদের করোনা সংক্রমণ কম দেখছি, যদিও করোনা হয়ে মারা গেছে এরকম বেশ কয়েকটা ঘটনা আমাদের জানা আছে। বাচ্চাদের যে হতে পারে না সেটা না, বাচ্চাদের হতে পারে, তবে সংখ্যায় কম। তবে সবসময় আমরা বলবো যে বাচ্চাদেরও সাবধানে রাখবেন, বিশেষ করে যারা বাবা মা আছেন, পরিবারের অন্যান্য অভিভাবক আছেন, যখনই বাসা থেকে বের হবেন দয়া করে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। যখনই বাসায় আসবেন অবশ্যই বাচ্চাটাকে কোলে নেওয়ার আগে হাতটা ঠিক মতো পরিষ্কার করবেন, সম্ভব হলে সাবান পানি দিয়ে গোসল করে, এবং যে কাপড়টা পরিধান করে বাইরে যাবেন সেটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বাচ্চাকে কোলে নেবেন। তাহলে হয়তো আমরা বাচ্চাদের করোনা সংক্রমণটা বাচ্চাদের অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে। এবং আমি অনুরোধ করবো বাচ্চার, বিশেষ করে অভিভাবকদের, আপনারা সবাই দয়া করে বাচ্চাদের প্রতি সচেতন হবেন, বাচ্চাদের প্রতি যত্নবান হবেন। সেই জিনিসটা করলে হয়তো বাচ্চাদের করোনা সংক্রমণ অনেকটাই কম হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর এএসএম আলমগীর, আপনার কাছে যেটি জানতে চাই, যুক্তরাষ্ট্রে বলা হচ্ছে যে দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পরে মাস্ক পরার দরকার নেই। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশে কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। এটা আসলে আমরা এখানে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করছি। এটা সিডিসি, ইউএস সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন, তারা একটা গাইডলাইন তৈরি করেছে। সেটা বলা হচ্ছে যে দ্বিতীয় ডোজ টিকা নিয়ে আপনি যদি আরেকজন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে তার কাছে যান, তাহলে আপনারা 2 ডোজের মাস্ক পরার প্রয়োজন নেই। কিন্তু এখনো মাস্ক ম্যান্ডেটটা যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্যে
এখনো প্রয়োগ করা হচ্ছে। একটা কথা মনে রাখতে হবে আমাদের, এই আমরা যে বর্তমানে যে একটি টিকা ছাড়া প্রত্যেকটি টিকারই 2টি করে ডোজ দিতে হয়। তার মানে প্রথম ডোজ হচ্ছে আপনার শরীরকে তৈরি করে, পার্শিয়াল ইমিউনিটি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। অর্থাৎ আপনি টিকা নেওয়ার পরেও আপনি কিন্তু করোনায় আক্রান্ত হতে পারেন, সেটা হয়তো সিভিয়ার হবে না, জটিল হবে না, মৃত্যু ঝুঁকি কমাবে। আর দ্বিতীয় ডোজ নেওয়ার 14 দিন পরে আপনি সম্পূর্ণ প্রটেক্টেড হবেন। কিন্তু সারা পৃথিবীতে যেই টিকাগুলো বর্তমানে প্রয়োগ করা হচ্ছে কোনটি শতভাগ কার্যকর। অর্থাৎ টিকা নেওয়ার 2টি ডোজ নেওয়ার পরেও আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। আমাদের মনে রাখতে হবে পৃথিবীতে একটি চলমান বিশ্ব মহামারী চলছে। পৃথিবীর যে কোনো প্রান্তে ভাইরাসটি থাকলেই অন্য প্রান্তেও ছড়াতে পারে, কারণ ভাইরাসটি অনবরত পরিবর্তন হচ্ছে। ভাইরাসের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলি চেঞ্জ হচ্ছে। তবে অনেক সময় যে সব পরিবর্তনে যে ভাইরাসটিকে ভয়ঙ্কর করে তুলবে এমন না, অনেক সময় ভাইরাসটিকে দুর্বল করবে। এবং এই জন্য সারা পৃথিবী একযোগে চেষ্টা করছে সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় আনা। আমরা যদি স্বাস্থ্যবিধি মানি, একটা সময়ে সারা পৃথিবীর 70 থেকে 80% মানুষ ভ্যাকসিনেশনের আওতায় আসবে। সেটা হয়তো 2022 পুরোটাও লেগে যেতে পারে, এবং তখনই এক ধরনের নিশ্চয়তা পাবেন, হয়তো আমরা মহামারীর আগের জীবনের কাছাকাছি জীবনে যেতে পারবো। কিন্তু একটা কথা আমাদের স্পষ্টই মনে রাখতে হবে, মহামারীর আগের জীবন আর পরের জীবন কখনো এক হয় না। আজকেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, জাতীয় সংঘ বলেছে, এই ভাইরাসটি সারা পৃথিবী থেকে কখনো একদম নাও যেতে পারে। এটা এন্ডেমিক বা সিজনাল ভাইরাস হিসেবে থাকতেই পারে। তো আমরা যে টিকাগুলো প্রয়োগ করছি, এই টিকাগুলো কতদিন কার্যকর থাকবে আমরা কেউ জানি না। এটা যদি সিজনাল ইনফ্লুয়েঞ্জার মতো 6 থেকে 9 মাস কার্যকর হয়, তাহলে প্রতি বছর হয়তো মানুষকে আবার টিকার আওতায় আসতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আমরা এখনই বলতে পারছি না যে বছর বছর আমাদেরকে টিকা নিতে হবে, নাকি এই 2 ডোজ টিকা নেওয়ার পরেই আসলে করোনা মুক্ত আমরা হতে পারবো, সময়ই আসলে বলে দেবে। এবং দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন 12,20,00,000 ছাড়িয়ে গেছে এরই মধ্যে পুরো বিশ্বে করোনা আক্রান্তের যে সংখ্যা সেটি, এবং 26,96,000-এর ওপরে মানুষ পুরো বিশ্বে মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে। এরকম পরিস্থিতিতে আমাদের এই প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে দর্শক আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন এবং চিকিৎসকরা সেই সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজকের মতো আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, এবং যে 2জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আপনাদের 2জনকে অনেক ধন্যবাদ। আজের সময় নিয়ে আমাদের আর কোনো বিষয় নিয়ে আলোচনা করবার। শুভরাত্রি।